নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকে আপনাদের কাছে নিয়ে আসব আরও এক দিকপাল সাহিত্যিকের সাহিত্যকর্মকে। তার নাম মনোজ বসু। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন কথাশিল্পী মনোজ বসুর জন্ম 1901 সালের 25শে জুলাই। পৈতৃক বাসভূমি বর্তমান বাংলাদেশের যশোরের ডোঙাঘাটা গ্রামে। তাঁর পিতার সাহিত্য চর্চা ছিল তাঁর লেখক হওয়ার পথের পাথেয়, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র 8 বছর বয়সেই তিনি পিতৃহীন হন। তারপর কলকাতা হল তাঁর বাসস্থান। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাকে পড়াশোনা মুলতুবি রেখে তিনি দেশের কাজে যোগদান করেন। পরবর্তীকালে কলকাতার সাউথ সাবারবান স্কুলে শিক্ষকতা করতে যোগ দেন অর্থ সংকট থেকে মুক্তি পেতে। 1932 থেকে 1936-এর মধ্যে তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য খ্যাতির অধিকারী হন। যদিও সময়কাল বিচারে মনোজ বসু ছিলেন কল্লোল যুগের সাহিত্যিক, কিন্তু চরিত্র ধর্মে তিনি ছিলেন বিপরীত প্রান্তের লেখক। মনে প্রাণে গ্রামীণ ঐতিহ্যে বিশ্বাসী। কল্লোল যুগের অন্যতম সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত তাঁর সম্বন্ধে বলেছেন যে, সভ্যতার কৃত্রিমতায় কল্লোল দেখেছে ট্র্যাজেডি, প্রকৃতির পরিবেশে মনোজ দেখেছে মানুষের স্বাভাবিকতা। তবে তিনি বিভূতিভূষণের মতো প্রকৃতিপ্রাণ নন। মনোজ বসুর রচনা তাই সাহিত্যিকের নির্লিপ্ততা নয়, স্রষ্টার আনন্দই সেখানে প্রধান। তার বিশিষ্ট উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নিশি কুটুম্ব, বন কেটে বসত, বকুল, আমার ফাঁসি হল ইত্যাদি। 1966 সালে নিশি কুটুম্ব উপন্যাসের জন্যে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। বেঙ্গল পাবলিশার্স নামক অতি পরিচিত প্রকাশনী সংস্থাটিও তিনি স্থাপন করেন। 27শে ডিসেম্বর 1987 সালে মনোজ বসুর প্রয়াণ ঘটে। শ্রোতা বন্ধুরা, আজ পাঠ করব মনোজ বসুর একটি ছোট গল্প, লাল চুল। ছ মাস ধরিয়া বিয়ের দিনই সাব্যস্ত হয় না। তারপর দিন ঠিক হইল তো গোল বাঁধিল জায়গা লইয়া। মোটে তখন দিন 15 বাকি। হঠাৎ নীলমাধবের চিঠি আসিল, কাজিডাঙ্গা অবধি যাওয়া কিছুতেই হইতে পারে না, তাহারা বড়জোর খুলনায় আসিয়া শুভকর্ম করিয়া যাইতে পারেন। বিয়ের ঘটক শীতলচন্দ্র বিশ্বাস চিঠি লইয়া সেই আসিয়াছিল। ভিড় সরিয়া গেলে আসল কারণটা সে শেষকালে ব্যক্ত করিল। প্রতিপক্ষ চৌধুরীদের সীমানা কাজিডাঙ্গার ক্রোশ 3 মধ্যে। বলা তো যায় না, 3 ক্রোশ দূর হইতে কয়েক শত লাঠিও যদি বিয়ের নিমন্ত্রণে চলিয়া আসে, তাহারা বরাসন হইতে বর তুলিয়া রাত্রির অন্ধকারে গাং পাড়ি দিয়া বসিলে অজপাড়া গায়ে জল জঙ্গলের মধ্যে কেবল নিজেদের হাত কামড়ানো ছাড়া করিবার কিছু থাকিবে না। পাত্র জমিদারের ছেলে ওই একটি মাত্র। অতএব এই 6 মাস ধরিয়া যে জমিদার বাড়িতে শুভকর্মের গুরুতর আয়োজন চলিয়াছে তাহাতে সন্দেহ নাই। সেই আয়োজনের সত্যকার চেহারাটা সহসা উপলব্ধি করিয়া আনন্দে মেয়ের বাপের হৃৎকম্প উপস্থিত হইল। অথচ মিনুর মা আর হইয়া পড়িলেন। ওই 23শে
মেয়ের বিয়ে আমি দেবই। বারবার এই রকম গোজগাজ করে শেষকালে যে, না হয় তুমি সেই বিয়ে ফেল ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করে ফেলো। কিন্তু অত বড় ঘর ও বরের লোভ ছাড়িয়া দেওয়া সোজা কথা নয়। শেষ পর্যন্ত আবশ্যকও হইল না। শহরের প্রান্ত সীমানায় নদীর ধারে সেরেস্তাদার বাবু এক নূতন বাড়ি তুলিতেছিলেন। বাড়িটা তিনি কয়েকদিনের জন্য ছাড়িয়া দিতে রাজি হইলেন। সামনের ফাঁকা জমির ইট কাঠ সরাইয়া সেখানে শামিয়ানা খাটাইয়া বরযাত্রী বসিবার জায়গা হইল, পিছনে খাওয়ার জায়গা। যদি দৈবাৎ বৃষ্টি চাপিয়া পড়ে, তাহা হইলে দোতলার দোরদালানে 70-80 জন করিয়া বসাইয়া দেওয়ার ব্যবস্থাও আছে। বিকালে 5খানা গরুর গাড়ি বুঝাই আরও অনেক আত্মীয় কুটুম্ব আসিয়া পড়িল। লগ্ন 8:30। রানী বলিল, মাসিমা, হিরণের বিয়ের বেলা আপনি বড্ড অন্যায় করেছিলেন। সবাইকে তাড়িয়ে দিয়ে আপনি যে জামাই নিয়ে খাওয়াতে বসবেন, সে হবে না কিন্তু। মিনুর মা হাসিলেন। না, সে হবে না মাসিমা, সমস্ত রাত আমরা বাসর জাগব, কোনো কথা শুনব না বলে দিচ্ছি। নয়তো বলুন, এক্ষুনি ফের গাড়িতে উঠে বসি। রসুই ঘরের দিকে হঠাৎ গণ্ডগোল। বেড়ার উপরে কে জ্বলন্ত কাঠ ঠেস দিয়া রাখিয়াছিল, একটা অগ্নিকাণ্ড হইতে হইতে বাঁচিয়া গিয়াছে। সকলের বিশ্বাস কাজটা বামুন ঠাকুরের, তাই রাগ করিয়া কে তার গাঁজার কলিকা ভাঙিয়া দিয়াছে। পইতা হাতে বারম্বার ব্রাহ্মণ সন্তান দিব্যি করিতেছিল, বিনা অপরাধে তাহার গুরুদণ্ড হইয়া গেল। অগ্নিকাণ্ডে কলিকার দোষ নাই। 3 দিনের মধ্যে কলিকা মোটে সে হাতে লয় নাই। বেলা ডুবিয়া যাইতে শীতল ঘটক আসিয়া উঠানে দাঁড়াইল। খবর কি, খবর কি? শীতল কহিল, খবর ভালো। বরযাত্রীরা ওদের বাসা বাড়ি পৌঁছে গেছেন। জজবাবুর বড় মোটর এনে সাজানো হচ্ছে, ঘণ্টা খানেকের মধ্যে এসে পড়বেন। তারপর হাসিয়া গলা খাটো করিয়া কহিতে লাগিল, 100 বড় কন্দাজ ঘাট আগলাচ্ছে। কি জানি, কিছু বলা যায় না। আমাদের কর্তাবাবু এক বিন্দু খুঁত রেখে কাজ করবেন না। মোটরের আওয়াজ উঠিতেই ধূপধাপ করিয়া 8-10টা মেয়ে ছুটিল তেতালার ছাতে। সকলের পিছন হইতে নীরু বলিল, যাওয়া ভাই অনর্থক, ছাদ থেকে কিছু দেখা যাবে না, তার চেয়ে গোলকুটুরির জানলা দিয়ে। কৌতূহল চোখ মুখ দিয়া যেন ছিটকাইয়া পড়িতেছে। ঠাট্টা তামাশা, ছুটাছুটি, মাঝে মাঝে হাসির তরঙ্গ, তার মধ্যে যুক্তি বিবেচনার কথা কে শুনিবে? রানী সকলের আগে ভাগে ঝুঁকিয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে আঙুল দিয়া দেখাইল, ওই 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 যে বর, দেখ। মরবি যে এক্ষুনি পড়ে, ছাতের এখনো আলসে হয়নি দেখছিস? বলিয়া আরেকটি মেয়ে রানীকে পিছে ঠেলিয়া নিজে আগে আসিল, যেন সে মোটেই পড়িয়া মরিতে পারে না। জিজ্ঞাসা করিল, কই ও রানী, বর দেখলি কোন দিকে? গলায় ফুলের মালা ওই যে, দেখতে পাও না তুমি যেন কি রকম সেজদি? সেজদি বলিল, মালা না তোর মন্ডু? ও যে এক বুড়ো, সাদা চাদর কাঁধে, থুরথুরে। মা গো, 3 কালের বুড়ো, ও বরের ঠাকুর দাদা। বর এতক্ষণ কোন কালে আসনে গিয়ে বসেছে। ছাতের উপর হইতে বর আসনে নজর চলে না, দেখা যায় শুধু শামিয়ানা। নীরু বলিল, বলেছি তো অনর্থক, তার চেয়ে নিচে গোলকুঠুরের জানলা দিয়ে চল দেখি গে, চল চল। অন্ধকারে নদী মৃদুতম গানের সুর তুলিয়া যাইতেছে। ওপারেও যেন কিসের উৎসব, অনেকগুলো আলো, ঢাকের বাজনা। সহসা এক ঝলক স্নিগ্ধ বাতাস, উহাদের রঙিন শাড়ি, কেশ বেশের সুগন্ধ, উচ্ছল কলহাস্যের টুকরাগুলি উড়াইয়া ছড়াইয়া বহিয়া গেল।
ঘুমিয়ে কে রে? মিনু? ও মা, মা গো, যার বিয়ে তার মনে নেই, পালিয়ে এসে চিলেকোঠায় ঘুমোনো হচ্ছে। রানী হাত ধরিয়া নাড়া দিতে মিনু একবার চাহিয়া চোখ বুজিল। নীরু বলিল, আহা, সারাদিন না খেয়ে নেতিয়ে পড়েছে, ঘুমোক না একটু, আমরা নিচে যাই। সেজদি ঝঙ্কার দিয়া উঠিল, গিন্নিপোনা রাগ দেখি, আমরাও না খেয়েছিলাম একদিন, ঘুমোনোর দফা শেষ আজকের দিন থেকে। কি বলিস রে রানী? বিশেষ করিয়া রানীকেই জিজ্ঞাসা করিবার একটা অর্থ আছে। কথাটা গোপনীয়, কেবল সেজদি আড়ি দিতে গিয়া দই ভাত জানিয়া ফেলিয়াছিল। রানী মুখ টিপিয়া হাসিল, দুই হাতে ঘুমন্ত মিনুর গলা জড়াইয়া ধরিয়া চুমু খাইতে লাগিল। মিনু ভাই, জাগো, আজকে রাতে ঘুমোতে আছে, উঠে বর দেখবে এসো। তারপর মিনুর এলো চুলে হাত পুড়িতে শিহরিয়া উঠিল। দেখেছ, সন্ধেবেলা আবার নেয়ে মরেছে হতভাগী, শুয়ে শুয়ে চুল শুকোনো হচ্ছে, ভিজে চুল নিয়ে এখন উপায়। এই রাস বাঁধতে কি সময় লাগবে কম? নিচে উলুধ্বনি উঠিল, পিসিমা, নন্দরানী, শুভা, ওদের সব গলা। চল চল চল, চুল বাঁধতে ওঠ মিনু, শিগগির উঠে আয় বলিয়া মিনুর এলো চুল ধরিয়া জোরে এক টান দিয়া রানী ছুটিয়া দলে মিশিল। সিঁড়িতে আবার সমবেত পদধ্বনি। ধর্মর করিয়া মিনু উঠিয়া বসিল, তখন রানীরা নামিয়া গিয়াছে, ছাতে কেহ নাই। ঘুম চোখে প্রথমটা ভাবিল এটা যেন তাদের কাজিডাঙ্গার বাড়ির দক্ষিণের চাতাল। আকাশ ভরিয়া তারা উঠিয়াছে, ছাতে ঝাপসা ঝাপসা আলো, ওদিকে ভয়ানক গণ্ডগোল উঠিতেছে। সব কথা মিনুর মনে পড়িল। আজ তার বিয়ে, সে ঘুমাইয়া পড়িয়াছিল, সকলে ডাকাডাকি লাগাইয়াছে। হঠাৎ নিচের দিকে কোথায় দপ করিয়া সুতীব্র আলো জ্বলিয়া অনেকখানি রশ্মি আসিয়া পড়িল ছাদের উপর। তাড়াতাড়ি আগাইয়া সিঁড়ি ভাবিয়া যেই সে পা নামাইয়া দিয়াছে, চারিদিকে হৈ হৈ পড়িয়া গেল। আসর ভাঙিয়া সকলে ছুটিল, হারমোনিয়াম বাজাইয়া গান চলিতেছিল। পায়ের আঘাতে আঘাতে সেটা যে কোথায় চলিয়া গেল তার ঠিকানা রহিল না। একেবারে একতলার বারান্দায় পড়িয়া মিনু নিশ্চেতন। জল জল, মোটর আনো, ভিড় করবেন না মশাই, সরুন, ফাঁক করে দিন, আহা হা কি করো, মোটরে তোলো শিগগির। গামছা কাঁধে কোন দিক হইতে কন্যার বাপ ছুটিতে ছুটিতে আসিয়া আছাড় খাইয়া পড়িল। জজবাবুর সেই মোটরে চড়িয়া মিনু হাসপাতালে চলিল। বড় রাস্তায় রশি দুই পথ গিয়া মোটর ফিরিয়া আসিল, আর যাইতে হইল না। রসুন চৌকি থামিয়া গিয়াছে। দরজায় পূর্ব দিকে ছোট লাল চাদরের নিচে চারিটা কলাগাছ পুঁতিয়া বিয়ের জায়গা হইয়াছিল, সেইখানে সব নামাইয়া রাখা হইল। কাঁচা হলুদের মতো রং, তার উপর নূতন গহনা পরিয়া যেন রাজেশ্বরী হইয়া শুইয়া আছে। কনক চন্দন আঁকা শুভ্র কপাল ফাটিয়া চাপ চাপ জমা রক্ত লেপিয়া রহিয়াছে। নাক ও গালের পাশ বহিয়া রক্ত গড়াইয়াছে। মেঘের মতো খোলা চুলের রাশি এখানে সেখানে রক্তের ছোপে ডগমগে লাল। ভিতরে বাহিরে নিদারুণ স্তব্ধতা, বাড়িতে যেন একটা লোক নাই। সবের মাথার উপরে একটা খরজ্যোতি গ্যাস জ্বলিতেছে। বাড়ির মধ্য হইতে স্তব্ধতা চিরিয়া হঠাৎ একবার আর্তনাদ আসিল, ও মা, ও মা গো আমার, ও আমার লক্ষ্মী মানিক রাজ রানী মা। নীলমাধব সকলের দিকে চাহিয়া ধমক দিয়া উঠিলেন, হাত পা গুটিয়ে বসে আছো যে?
বরসজ্জার প্রকাণ্ড মেহাগনি পালিশ খাট কজনে টানিয়া নামাইয়া আনিল। এতক্ষণ বেণুধরকে লক্ষ্য হয় নাই। এইবার ভিড় ঠেলিয়া আসিয়া সবের পায়ের কাছে খাটের বাজুতে ভর দিয়া সে স্তব্ধ হইয়া দাঁড়াইল। হাতের মুঠায় কাজললতা তেমনি ধরা আছে, কাচের মতো স্বচ্ছ অচঞ্চল আধ নিমীলিত দুটি দৃষ্টি। মৃতার সেই স্তিমিত চোখ দুটির দিকে নিষ্পলক চাহিয়া বেণুধর দাঁড়াইয়া রহিল। বাপ ঝুঁকিয়া পড়িয়া পাগলের মতো আর্তনাদ করিয়া উঠিলেন, একবার ভালো করে চা দেখি, চোখ তুলে চা, ও খুকি। নীলমাধব ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া ফেলিলেন, কিন্তু থামিলেন না। সজল চোখে বারংবার বলিতে লাগিলেন, ও বেআই, বিনি দোষে মাকে আবার কত গালমন্দ করেছি, কোনো সম্বন্ধ এগুতে চায় না। তার সমস্ত অপরাধ দিন রাত মা ঘাড় পেতে নিয়েছে, একবার মুখ তুলে একটা কথা বলেনি। ও খুকি, আর বকবো না, চোখ তুলে চায় একটি বার। ভিড় জমিয়া গিয়াছিল। নীলমাধব ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করিয়া উঠিলেন, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখবে তোমরা? 8টা বেজে গেছে, রওনাও। 8:30 লগ্ন ছিল। বেণুধরের বুকের মধ্যে কাঁপিয়া উঠিল, যেন শুভ্র লগ্নে তাহাদের শুভ দৃষ্টি হইতেছে। লজ্জানত বালিকা চোখ তুলিয়া চাহিতে পারিতেছে না। বাপ তাই মেয়েকে সাহস দিতে আসিয়া দাঁড়াইয়াছেন। ফুল ও দেবদারু পাতা দিয়া গেট হইয়াছিল। সমস্ত ফুল ছিঁড়িয়া আনিয়া সকলে সবের উপর ঢালিয়া দিল। বেণুধর গলার মালা ছিঁড়িয়া সেই ফুলের গাদায় ছুঁড়িয়া দ্রুত বেগে ভিড়ের মধ্যে দিয়া পলাইয়া গেল। ছুটিতে ছুটিতে রাস্তা অবধি আসিল। সর্বাঙ্গ দিয়া ঘামের ধারা বহিতেছে, পা টলিতেছে, নিঃশ্বাস বন্ধ হইয়া যাইতেছে। মোটরের মধ্যে ঝাঁপাইয়া পড়িয়া উন্মত্তের মতো সে বলিয়া উঠিল, চালাও এক্ষুনি। গাড়ি চলিতে লাগিল। হুঁশ হইল, তখন আগাগোড়া তাহার বরের সাজ। এক বোঝা কামিজ, তার ওপর শৌখিন ফুলকাটা চাদর, বিয়ে উপলক্ষে পছন্দ করিয়া সমস্ত কেনা। একটা একটা করিয়া খুলিয়া পাশে স্তূপাকার করিতে লাগিল। তবু কি অসহ্য গরম! বেণুর মনে হইল সর্বদেহ ফুলিয়া ফাটিয়া এবারে বুঝি ঘামের বদলে রক্ত বাহির হইবে। ক্রমাগত বলিতে লাগিল, চালাও, খুব জোরে গাড়ি চালাও। সোফার জিজ্ঞাসা করিল, কোথায়? যেখানে খুশি, ফাঁকায়, গ্রামের দিকে। তীর বেগে গাড়ি ছুটিল। চোখ বুজিয়া চেতনাহীনের মতো বেণুধর পড়িয়া রহিল। সুমুখ আঁধার রাত্রি, তার উপর মেঘ করিয়া আরো আঁধার জমিয়াছে। জনবিরল পথের উপর মিটমিটে কেরোসিনের আলো, যেন প্রেতপুরীর পাহারাদার। একবার চোখ চাহিয়া বাহিরের দিকে তাকাইয়া বেণু শিহরিয়া উঠিল। এমন নিবিড় অন্ধকার সে জীবনে দেখে নাই। দুধারের বাড়িগুলির দরজা জানলা বন্ধ, ছোট শহর ইহারই মধ্যে নিশুতি হইয়া উঠিয়াছে। মধ্যে মধ্যে আম কাঁঠালের বড় বাগিচা। সহসা কোথায় কোন দিক দিয়া উচ্ছল হাসির শব্দ বাজিয়া উঠিল, অতি অস্পষ্ট, কৌতুক চঞ্চল, অনেকগুলা কণ্ঠস্বর। বউ দেখিয়ে যাও, বউ দেখিয়ে যাও, বউ দেখিয়ে যাও গো। আশেপাশের সারি সারি ঘুমন্ত বাড়িগুলির ছাতের উপর, আম বাগিচার এখানে ওখানে, ল্যাম্পপোস্টের আবছায়ায় নানা বয়সের কত মেয়ে কৌতূহল ভরা চোখে ভিড় করিয়া বউ দেখিতে দাঁড়াইয়া আছে।
তারপর গাড়ির মধ্যে দৃষ্টি ফিরাইয়া এক পলকে যেন তাহার গায়ে কাঁটা দিয়া উঠিল। বধূ তাহার পাশে রহিয়াছে। সত্যই একটি বউ মানুষ ঘোমটার মধ্যে জড়সড় হইয়া মাথা নোয়াইয়া একেবারে গদির সঙ্গে মিশিয়া বসিয়া আছে। গায়ে ছোঁয়া লাগিলে যেন সে লজ্জায় মরিয়া যাইবে। তারপর খেয়াল হইল এসব তার পরিত্যক্ত জামা চাদরের বোঝা, মানবী নয়। এই গাড়িতেই মেয়েটিকে হাসপাতালে লইয়া চলিয়াছিল। সে বসিয়া নাই, তার দেহের 2-1 ফোঁটা রক্ত গাড়ির সিটে লাগিয়া থাকিতে পারে। শহর ছাড়িয়া নদীর ধারে ধারে গাড়ি ক্রমে মাঠের মধ্যে আসিল। হেডলাইট জ্বালিয়া গাড়ি ছুটিতেছে। চারিদিকের নিঃশব্দতাকে পিষিয়া ভাঙিয়া চুরিয়া খোয়াতলা রাস্তার উপর চাকার পেছনে কর্কশ সকরুণ আর্তনাদ উঠিতেছে। একটি পল্লী কিশোরীর এই দিনকার সকল স্বাদ ও বাসনা বুকের মধ্যে কাঁদিয়া বেড়াইতে লাগিল। চাকার সামনে সে যেন বুক পাতিয়া দিয়াছে। বাহিরে ঘন তিমিরাচ্ছন্ন রাত্রি, জনশূন্য মাঠ, কোনো দিকে আলোর কণিকা নাই। সৃষ্টির আদি যুগের অন্ধকারলিপ্ত নীহারিকা মণ্ডলীর মধ্য দিয়া বেণুধর যেন বিদ্যুতের গতিতে ছুটিয়া বেড়াইতেছে, আর পাশে পাশে পাল্লা দিয়া ছুটিয়া মরিতেছে নিঃশব্দ চারিণী মৃত্যুরূপা, তার বধূ। লাল বেনারসিতে রূপের রাশি মুড়িয়া লজ্জায় ভাঙিয়া শতখান হইয়া এখানে এক কোণে তার বসিবার স্থান ছিল, কিন্তু একটি মুহূর্তের ঘটনার পর এখন তার পথ হইয়াছে সীমাহীন বিপুল শূন্যতা। রাত্রির অন্ধকার মথিত করিয়া বাতাসের বেগে ফরফর শব্দে তার পরনের কালো কাপড় ওড়ে, পায়ের আঘাতে জোনাকি ছিটকাইয়া যায়। গতির বেগে সামনে ঝুঁকিয়া পড়া ঘন চুল ভরা মাথাটি, মাথার চারিপাশ দিয়া রক্তের ধারা গড়াইয়া গড়াইয়া বৃষ্টি বহিয়া যায়। এলো চুল ওড়ে, দিগন্তব্যাপী ডগমগে লাল চুল। 2 হাতে মাথা টিপিয়া চোখ বুজিয়া বেণুধর পড়িয়া রহিল। গাড়ি চলিতে লাগিল। খানিক পরে পথের ধারে এক বটতলায় থামিয়া হাঁটুরে চালার মধ্যে বাঁশের মাচায় অনেকক্ষণ মুখ গুঁজিয়া পড়িয়া থাকিয়া অবশেষে মন কিছু শান্ত হইলে বাসা বাড়িতে ফিরিয়া আসিল। নীলমাধব প্রভৃতি অনেকক্ষণ আসিয়াছেন। বরযাত্রীরা অনেকে মেল ট্রেন ধরিতে সোজা স্টেশনে গিয়াছে। কেবল কয়েকজন মাত্র, যারা খুব নিকট আত্মীয়, বৈঠকখানার পাশের ঘরে বালিশ, কাঁথা, পুঁটুলি, বই যা হয় একটা কিছু মাথায় দিয়া যে যার মতো শুইয়া পড়িয়াছেন। অনেক রাত্রি, হ্যারিকেনের আলো মিটমিট করিয়া জ্বলিতেছে। আলোর সামনে ঠিক মুখোমুখি নির্বাক নিস্তব্ধ গম্ভীর মুখে বসিয়া নীলমাধব ও শীতল ঘটক। বেণুকে দেখিয়া নীলমাধব উঠিয়া আসিলেন। বলিলেন, কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লে? মোটর নিয়ে গিয়েছ শুনে ভাবলাম বাসাতেই এসেছ। এখানে এসে দেখি তা নয়। ভারী ব্যস্ত হয়েছিলাম। জজবাবুর বাড়ি বিজয়ে গিয়ে বসে আছে এখনো। বেণুধর বলিল, বড্ড মাথা ধরল, ফাঁকায় তাই খানিকটা ঘুরে এলাম। বলে যাওয়া উচিত ছিল। বলিয়া নীলমাধব চুপ করিলেন। ছেলে নিশ্চল দাঁড়াইয়া আছে দেখিয়া পুনরায় বলিলেন, তোমার খাওয়া হয়নি। দক্ষিণের কোঠায় খাবার ঢাকা আছে, বিছানা করা আছে। খেয়ে দে শুয়ে পড়ো, রাত জাগবার দরকার নেই।
নীলমাধবের ভয়ে ঘরে গিয়া ঢাকা খুলিয়া খাবার খানিকটা সে নাড়াচাড়া করিল, মুখে তুলিতে পারিল না। দালানের পিছনে কোথায় কি ফুল ফুটিয়াছে, একটা উগ্র মিষ্ট গন্ধের আমেজ। মিটমিটে আলোয় রহস্যাচ্ছন্ন আধ অন্ধকারে চারিদিক চাহিয়া চাহিয়া মনে হইল ঘর ভরিয়া কে একজন বসিয়া আছে, তাহাকে ধরিবার জো নাই, অথচ তাহার স্নিগ্ধ লাবণ্য বন্যার মতো ঘর ছাপাইয়া যাইতেছে। কোণের দিকে দলিলপত্র ভরা সেকেলে বড় ছাপ বাক্সের আবডালে নিবিড় কালো বড় বড় দুটি চোখে অভুক্ত খাবারের দিকে বেদনাহতভাবে চাহিয়া নীরব দৃষ্টিতে তাহাকে সাধাসাধি করিতেছে। আলো নিভাইতেই সেই দেহাতীত ইন্দ্রিয়াতীত সৌন্দর্য অকস্মাৎ বেণুধরকে কঠিনভাবে বেষ্টন করিয়া ধরিল। বাহিরের বৈঠকখানায় কথাবার্তা আরম্ভ হইল। শীতল ঘটক নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, পোড়া কপালি, আজ কার মুখ থেকে উঠেছিল? তারপর চুপ, অনেকক্ষণ আর কথা নাই। শীতল আবার বলিতে লাগিল, বুদ্ধিশ্রী ছিল মেয়েটার, মনে আছে কর্তাবাবু? সেই পাকা দেখতে গিয়ে আপনি বললেন, আমার মা নেই, একজন মা খুঁজতে এসেছি। আমার কথা শুনে মেয়েটি কেমন ঘাড় নিচু করে রইল। নীলমাধব গম্ভীর কণ্ঠে বলিয়া উঠিলেন, থামো শীতল। একেবারেই কথা বন্ধ হইল। দুজনে চুপচাপ। আলো জ্বলিতে লাগিল, আর ঘরের মধ্যে বেণুধরের দুই চক্ষু জলে ভরিয়া গেল। জীবনকালের মধ্যে কোনোদিন যাহাকে দেখে নাই, মৃত্যু পথবর্তিনী সেই কিশোরী মেয়ের ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলি হঠাৎ যেন মাঠ বাড়ি বাগিচা ও এত রাস্তা পার হইয়া জানালা গলিয়া অন্ধকার ঘরখানির মধ্যে তাহার পদতলে মাথা খুঁড়িয়া মরিতে লাগিল। তারপর কখন বেণু ঘুমাইয়া পড়িয়াছে। জানালা খোলা, শেষ রাত্রে পূর্ব দিগন্তে চাঁদ উঠিয়া ঘর জ্যোৎস্নায় প্লাবিত করিয়া দিয়াছে। দিগন্ত বিসারী ভৈরব শান্ত জ্যোৎস্নার সমুদ্রে ডুবিয়া রহিয়াছে। হঠাৎ তাহার ঘুম ভাঙিল। সঙ্গে সঙ্গে মনে হইল কি একটা ভারী ভুল হইয়া যাইতেছে। হঠাৎ বড় ঘুম আসিয়া পড়িয়াছিল। কে আসিয়া কতবার তাহাকে ডাকাডাকি করিয়া বেড়াইতেছে। ঘুমের আলস্য তখনও বেণুধরের সর্বাঙ্গে জড়াইয়া আছে। তাহার তন্দ্রাবিবশ মনের কল্পনা ভাসিয়া চলিল। ঠক ঠক ঠক। খিল আঁটা কাঠের কবাটের ওপাশে দাঁড়াইয়া চুপি চুপি এখনো যে ক্ষীণ আঘাত করিতেছে, বেণুধর তাহাকে স্পষ্ট দেখিতে পায়। হাতের চুড়িগুলি গোছার দিকে টানিয়া আনা, চুড়ি বাজিতেছে না। শেষ প্রহর অবধি জাগিয়া জাগিয়া তাহার শ্রান্ত দেহ আর বশ মানে না। চোখের কোণে কান্না জমিয়াছে। একটু আদরের কথা কহিলে, একবার নাম ধরিয়া ডাকিলে এখনই কাঁদিয়া ভাসাইয়া দিবে। ফিস ফিস করিয়া বধূ বলিতেছে, দুয়ার খুলে দাও গো, পায়ে পড়ি। উঠিয়া তাহাকে ডাকিয়া আনা দরকার, কিন্তু মনে যতই তারা, দেহ আর উঠিয়া গিয়া কিছুতেই কষ্টটুকু স্বীকার করিতে রাজি নয়। বেণুধর দেখিতে লাগিল, বাতাস লাগিয়া গাছের উপরে লতা যেমন পড়িয়া যায়, ঝুপ করিয়া তেমনি দোরগোড়ায় বধূ পড়িয়া গেল। সমস্ত পিঠ ঢাকিয়া পা অবধি তাহার নিবিড় তিমিরাবৃত চুলের রাশি আলাইয়া পড়িয়াছে। বেণুধর দেখিতে লাগিল। ক্রমে ফর্সা হইয়া আসে। আমবাগানের ডালে ডালে সদ্য ঘুম ভাঙা পাখির কলরব,
ও ঘর হইতে কে কাশিয়া কাশিয়া উঠিতেছে। দিনের আলোর সঙ্গে মানুষের গতিবিধি স্পষ্ট ও প্রখর হইতে লাগিল। বেণুধর উঠিয়া পড়িল। সকালের দিকে সুবিধা মতো একটা ট্রেন আছে, অথচ নীলমাধব নিশ্চিন্তে পরম গম্ভীরভাবে গড়গড়া টানিতেছিলেন। বেণু গিয়া কহিল, 7টা বাজে। বিনা বাক্যে নীলমাধব 2 টাকা বাহির করিয়া দিলেন। বলিলেন, চাটা তোমরা দোকান থেকে খেয়ে নাও। বাড়ি যাওয়া হবে না? না। বলিয়া তিনি গড়গড়া নল রাখিয়া কি কাজে বাহিরে যাইবার উদ্যোগে উঠিয়া দাঁড়াইলেন। বেণুধর ব্যাকুল কণ্ঠে পিছন হইতে প্রশ্ন করিল, কবে যাওয়া হবে? এখানে কতদিন থাকতে হবে আমাদের? মুখ ফিরাইয়া নীলমাধব ছেলের মুখের দিকে চাহিলেন। সে মুখে কি দেখিলেন তিনিই জানেন। ক্ষণকাল মুখ দিয়া তাহার কথা সরিল না। শেষে আস্তে আস্তে বলিলেন, শীতল ঘটক ফিরে না এলে তো বলা যাচ্ছে না। অনতিপরেই বৃত্তান্ত জানিতে বাকি রহিল না। শীতল ঘটক গিয়াছে তাহিরপুরে। গ্রামটা নদীর আরপারে ক্রোশখানেকের মধ্যেই। ওখানে কিছুদিন একটা কথাবার্তা চলিয়াছিল। খুব বনিয়াদি গৃহস্থ ঘরের মেয়ে, কিন্তু ইদানিং কৌলীন্যটুকু ছাড়া সে পক্ষের অন্য বিশেষ কিছু সম্বল নাই। অতএব নীলমাধব নিজেই পিছাইয়া আসিয়াছিলেন। বিজয়কে আড়ালে ডাকিয়া সকল আক্রোশ বেণু তাহারই উপর মিটাইল। কহিল, কসাই তোমরা সব। অথচ সে একেবারেই নিরপরাধ। কিন্তু সেই তর্ক না করিয়া বিজয় সান্ত্বনা দিয়া কহিল, ভয় নেই ভাই, ও কিছু হবে না। দেখো, ওর ছুঁড়ি তোর বিয়ে, সে কি হয় কখনো? কাকার যেমন কাণ্ড। কিন্তু একটু পরেই দেখা গেল ঘটক হাসি মুখে হনহন করিয়া ফিরিয়া আসিতেছে। সামনে পাইয়া সুসংবাদটা তাহাদেরই সর্বাগ্রে দিল। পাকাপাকি করে এলাম ছোটবাবু। তবু বিজয় বিশ্বাস করিতে পারিল না। বলিল, পাকাপাকি করে এলে কিরকম? ঘন্টা 2-3 আগে বেরুলে, আগে কোনো খবরাখবর দেওয়া ছিল না, এর মধ্যে ঠিক হয়ে গেল? শীতল সগর্বে নিজের অস্থিসার বুকের উপর একটা থাবা মারিয়া কহিল, এর নাম শীতল ঘটক, বুঝলেন বিজয়বাবু? 40 বছরের পেশা আমার, কিছুতে রাজি হয় না। হেন তেন কত কি আপত্তি। পুষ্মন্ত্রে সমস্ত জল করে দিয়ে এলাম। বলিয়া শূন্যে মুখ তুলিয়া ফুৎকার দিয়া মন্ত্রটার স্বরূপ বুঝাইয়া দিল। বেণুধর কহিল, আমি বিয়ে করব না। শীতল অবাক হইয়া গেল। সে কেবল অপরপক্ষের কথাটাই ভাবিয়া রাখিয়াছিল। একবার ভাবিল বেণুধরও পরিহাস করিতেছে। তাহার মুখের দিকে চাহিয়া এদিক ওদিক 2 ঘাড় নাড়িয়া সন্নিগ্ধ সুরে বলিতে লাগিল, তাই কখনো হয় ছোটবাবু? লক্ষ্মী ঠাকুরনের মতো মেয়ে, ছবি নিয়ে এসেছি, মিলিয়ে দেখুন। কালকের ও মেয়ে এর দাসী বাঁধির যোগ্যী ছিল না। বেণুধর কঠোর সুরে বলিয়া উঠিল, আমি যা বলবার বলে দিয়েছি শীতল, তুমি বাবাকে আমার কথা বলো। বলিয়া আর উত্তর প্রত্যুত্তরের অপেক্ষা না রাখিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। ক্ষণ পরে তাহার ডাক পড়িল। নীলমাধব বলিলেন, শুনলাম বিয়েই তুমি অনিচ্ছুক। বেণু মাথা হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। নীলমাধব বলিতে লাগিলেন, তাহলে
আমাকে আত্মহত্যা করতে বলো। কোনো প্রকারে মরিয়া হইয়া বেণুধর বলিয়া উঠিল, কালকের সর্বনেশে কাণ্ডে আমার মন কিরকম হয়ে গেছে বাবা, আমি পাগল হয়ে যাব। আর কিছুদিন সময় দিন আমায়। বলিতে বলিতে স্বর কাঁপিতে লাগিল। এক মুহূর্ত সামলাইয়া লইয়া বলিল, মরা মানুষ আমার পিছু নিয়েছে। ভ্রু বাঁকাইয়া নীলমাধব ছেলের দিকে চাহিলেন, একটুখানি নরম হইয়া বলিতে লাগিলেন, আর একদিকের সর্বনাশটা ভাবো একবার। বাড়িতে কুটুম্ব গিস গিস করছে, 17 গ্রাম নেমন্তন্ন, বউ দেখবে বলে সবাই হাঁ করে আছে। যেমন তেমন ব্যাপার নয়, এত বড় জেদাজেদির বিয়ে। আর চৌধুরীদের মেজকর্তা আসবেন। অপমানের ছবিগুলি চকিতে নীলমাধবের মনের মধ্যে খেলিয়া গেল। চৌধুরীদের মেজকর্তা অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তিলার্থ দেরি না করিয়া জপের মালা হাতে লইয়াই খরম খটখট করিতে করিতে সমবেদনা জানাইতে আসিলেন। আসিয়া নিতান্ত নিরীহ মুখে উচ্চকণ্ঠে এক হাট লোকের মধ্যে বৃদ্ধ অতি গোপনে জিজ্ঞাসা করিবেন, বলি, ও নীলমাধব, আসল কথাটা বলো দেখি। বিয়ে এবারও ভাঙল? মেয়ে কি তারা অন্য জায়গায় বিয়ে দেবে? ভাবিতে ভাবিতে নীলমাধব ক্ষিপ্ত হইয়া উঠিলেন, বলিলেন, না বেণুধর, বউ না নিয়ে বাড়ি ফেরা হবে না। পরশুর আগে দিন নেই। তুমি সময় চাচ্ছিলে, বেশ তো, মাঝের এই 2 দিন থাকলো, এর মধ্যে নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। বারোয়ারি মাঠে যাত্রা আসিয়াছে। বিকাল হইতে গাওনা শুরু। বেণুধর সমবয়সী জনা 2-3কে পাকড়াইয়া বলিল, চল যাই। বিজয় বলিল, আমার যাওয়া হবে না তো, বিস্তর জিনিসপত্র বাঁধা চাঁদা করতে হবে, রাত্রে ফিরে যাচ্ছি। কেন? ও গ্রামে গ্রামে খবর দিতে হবে, বৌভাতের তারিখ 2 দিন পিছিয়ে গেল। কাকা বললেন তুমিই চলে যাও বিজয়। গাড়ি সেই কোন রাতে, আমরা থাকবো বড়জোর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। চলো চলো। বেণুধর ছাড়িল না, ধরিয়া লইয়া গেল। পথের মধ্যে বিজয়কে চুপি চুপি জিজ্ঞাসা করিল, বিয়ে পরশুদিন ঠিক হলো? হ্যাঁ। পরশু রাত্রে? তাছাড়া কি? চুপ করিয়া খানিক কি ভাবিয়া বেণুধর করুণভাবে হাসিয়া উঠিল, বলিল, রাত্রি আসছে আর আমার ভয় হচ্ছে। তুমি বিশ্বাস করবে না বিজয়, ওই অপঘাতে মরা মেয়েটা কাল সমস্ত রাত আমায় জ্বালাতন করেছে। আবার একটু স্তব্ধ থাকিয়া উচ্ছ্বসিত কণ্ঠে সে বলিতে লাগিল, আমি ব্যাপারটার বিশ্বাস করছি না। এত স্বাদ আহ্লাদ, ভালোবাসা পলক ফেলতে না ফেলতে উড়িয়ে পুড়িয়ে চলে যাবে সে, এ কি হতে পারে? মিছে কথা। এ আমার অনুমানের কথা নয় বিজয়, কাল থেকে স্পষ্ট করে জেনেছি। বিজয় ব্যাকুল হইয়া বলিল, তুমি এসব কথা আর বলো না ভাই, আমাদের শুনলে ভয় করে। ভয় করে? তবে বলবো না। বলিয়া বেণু টিপি টিপি হাসিতে লাগিল, বলিল, কিন্তু যাই বলো, এই শহরে পড়ে থাকা আমাদের উচিত হয়নি, দূরে পালানো উচিত ছিল। এই আধক্রোশের মধ্যেই কাণ্ডটা ঘটল তো। যাত্রা দেখিয়া বেণু অতিরিক্ত রকম খুশি হইল। ফিরিবার পথে কথায় কথায়
এমন হাসি রহস্য যেন সে মাটি দিয়া পথ চলিতেছে না। তখন সন্ধ্যা গড়াইয়া গিয়াছে, পথের উপর অজস্র কামিনী ফুল ফুটিয়াছে, ডালপালা শুদ্ধ তাহার অনেকগুলি ভাঙিয়া রইল। বলিল, খাসা গন্ধ, বিছানায় ছড়িয়ে দেব। একজন ঠাট্টা করিয়া বলিল, ফুলশয্যার দেরি আছে তো? কোথায়? বলিয়া বেনু প্রচুর হাসিতে লাগিল। বলিল, এ পক্ষের দিন রয়েছে তো কাল, আর তাহিরপুরেরটার। ও বিজয়, তোমাদের নতুন সম্বন্ধের ফুলশয্যার দিন করেছ কবে? বিজয় রীতিমতো রাগিয়া উঠিল। ফের ওই কথা, এ পক্ষ ও পক্ষ, বিয়ে তোমার কটা হয়েছে শুনি? আপাতত একটা, কাল যেটা হয়ে গেল, আর একটার আশায় আছি। বিজয়ের কাঁধ ধরিয়া ঝাঁকি দিয়া বেনু বলিতে লাগিল, ও বিজয়, ভয় পেলে নাকি? হ্যাঁ, ভয় নেই, আজ সে আসবে না, আজকে কাল রাত্রি, বউয়ের দেখা করবার নিয়ম নেই। খাওয়া দাওয়ার পর বেশ প্রফুল্লভাবে বেনুধর শুইয়া পড়িল, কিন্তু ঘুম আসে না। আলো নিভাইয়া দিল, কিছুতে ঘুম আসে না। পাশে কোন বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা ঘড়ি বাজিয়া যাইতেছে, চারিদিকে নিশুতি। অনেকক্ষণ ধরিয়া ঘুমের সাধনা করিয়া কাহার উপর বড় রাগ হইতে লাগিল। রাগ করিয়া গায়ের কম্বল ছুঁড়িয়া ফিরিয়া কাহাকে শুনাইয়া শুনিয়া জোরে জোরে বাহিরে পায়চারি করিতে লাগিল। খণ্ড চাঁদ ক্রমশ আমবাগানের মাথায় আসিয়া ঠেকিয়াছে। আবার সে ঘরে ঢুকিল। বিছানার পাশে গিয়া মনে হইল, ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া লঘু পায়ে কি কোন দিকে পলাইয়া গেল। বাতাসে বাগিচার গাছপালা খসখস করিতেছে। বেণুধর ভাবিতে লাগিল, নূতন কোরা কাপড় পরিয়া খসখস করিতে করিতে এক অদৃশ্য চারিণী বনপথে বাতাসে বাতাসে দ্রুত বেগে মিলাইয়া গেল। পরদিন তাহিরপুরের পাত্রীপক্ষ আশীর্বাদ করিতে আসিলেন। হাসি মুখেই আশীর্বাদের আংটি সে হাত পাতিয়া লইল। মনে মনে বাপের বহুদর্শিতার কথা ভাবিল। নীলমাধব সত্যই বলিয়াছিলেন, এই দুটা দিন সময়ের মধ্যেই মন তাহার আশ্চর্য রকম ভালো হইয়া উঠিয়াছে। চুরি করিয়া এক ফাঁকে বাপের ঘর হইতে পাত্রীর ছবিটা লইয়া আসিল। মেয়ে সুন্দরী বটে, প্রতিমার মতো নিখুঁত নিটোল গড়ন। সেদিন একখানা বই পড়িতে পড়িতে অনেক রাত হইয়া গেল। শিয়রে তেপায়ের উপর ভাবী বধূর ছবিখানি, ম্লান দীপালোকিত চুনকাম খসা উঁচু দেয়াল, গম্বুজের মতন খিলান করা সেকেলে ছাদ, তাহারই মধ্যে মিলনোৎকণ্ঠিত নায়ক নায়িকার সুখ দুঃখের সহগামী হইয়া অনেক রাত্রি অবধি সে বই পড়িতে লাগিল। একবার কি রকমে মুখ ফিরাইয়া বেণুধর স্তম্ভিত হইয়া গেল। স্পষ্ট দেখিতে পাইল, একেবারে স্পষ্ট প্রত্যক্ষ, তাহার মনের মধ্যে এক বিন্দুমাত্র সন্দেহ করিবার কিছু নাই। জানলার শিখের মধ্য দিয়া হাত গলাইয়া চাঁপার কলির মতো 5টি আঙুল লীলায়িত ভঙ্গিতে হাত ছানি দিয়া তাহাকে ডাকিতেছে। ভালো করিয়া তাকাইতেই বাহিরের নিকষ কালো অন্ধকারে হাত ডুবিয়া গেল। সে উঠিয়া জানালায় আসিল, আর কিছুই নাই। নৈশ বাতাসে লতা পাতা দুলিতেছে। সজোরে সে জানালায় খিল আঁটিয়া দিল। আলোর জোর বাড়াইয়া দিয়া বেণুধর পাশ ফিরিয়া শুইল। চটা ওঠা দেয়ালের উপর কালের দেবতা কত কি নকশা আঁকিয়া গিয়াছে। উল্টা করা তালের গাছ, একটা মুখে রাতখানা ঝুঁটিওয়ালা অদ্ভুত আকারের জানোয়ার, আর একটা কিসের টুপি চাপিয়া ধরিয়া আছে। ঝুলকালি ও মাকড়সার জালের বন্দিশালায় কালো কালো শিকের আড়ালে কত লোক যেন আটক হইয়া রইয়াছে। চোখ বুজিয়া সে দেখিতে লাগিল।
অনেক দূরে মাঠের ওপারে কালো কাপড় মুড়ি দেওয়া সারি সারি মানুষ চলিয়াছে। পিঁপড়ার শাড়ির মতো মানুষের অনন্ত শ্রেণী। লোকালয়ের সীমানায় আসিয়া কে একজন হাত উঁচু করিয়া কি বলিল, মুহূর্তকাল সব স্থির। আবার কি সংকেত হইল, অমনি দল ভাঙিয়া নানাজনে নানা দিকে পথ বিপথ ঝোপ জঙ্গল আনাচ কানাচ না মানিয়া ছুটিতে ছুটিতে অদৃশ্য হইয়া গেল। এই রাত্রে আঙিনার ধুলায় কোথায় এক পরম দুঃখিনী আলাইয়া পড়িয়া থাকিয়া থাকিয়া দাবাদাবি করিতেছে, ও মা, মা গো আমার, ও আমার লক্ষ্মী মানিক রাজরানী মা। অন্ধকারের আবছায়ে ছোট ঘুলঘুলির পাশে তন্নি কিশোরীটি নিঃশ্বাস বন্ধ করিয়া আড়ি পাতিয়া বসিয়া আছে। শিয়রে নূতন বধূ চুপটি করিয়া বাসর জাগে। বর বুঝি ঘুমাইল। বেণুধর উঠিয়া বসিয়া পরম স্নেহে স্মিত মুখে শিয়রেতে পায়ার উপরের ছবিখানের দিকে তাকাইল। কাল সারা রাত্রি তাহারা জাগিয়া কাটাইবে। রুদ্ধ জানলায় সহসা মৃদু করাঘাত শুনিয়া বেণুধর চমকিয়া উঠিল। শুনিতে পাইল ভয়ার্ত চাপা গলায় ডাকিয়া কে যেন কি বলিতেছে। একটি অসহায় প্রীতিমতা বালিকা বাপ মা এবং চেনা জানা সকল আত্মীয় পরিজন ছাড়িয়া আসিয়া ওই জানালার বাহিরে পাগল হইয়া ঘুরিয়া বেড়াইতেছে। আজ বেণুধর তিলার্ধ দেরি করিল না। দুয়ার খুলিয়া দেখে ইতিমধ্যে বাতাস বাড়িয়া ঝড় বহিতে শুরু হইয়াছে। সনসন করিয়া ঝড় দালানের গায়ে পাক খাইয়া ফিরিয়া যাইতেছে। এসো, এসো না। বাতাসে দরাম করিয়া দরজা বন্ধ হইয়া গেল। বেণুধর নির্নিরীক্ষ অন্ধকারের মধ্যে অদৃশ্য পলায়ন পড়ার পিছনে ছুটিল। ঝোড়ো হাওয়ার কথা না ফুটিতে কথা উড়াইয়া লইয়া যায়। তবু সে যুক্ত করে বারংবার এক অভিমানীর উদ্দেশ্যে কহিতে লাগিল, মিছে কথা, আমি বিয়ে করব না, আমি যাব না কাল, তুমি এসো, ফিরে এসো। নিশীথ রাত্রি, মেঘ ভরা আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। ভৈরবের বুকে যেন প্রলয়ের জোয়ার লাগিয়াছে। ডাক ছাড়িয়া কুল ছাপাইয়া জল ছুটিয়াছে। বেণুধর নদীর কূলে কূলে ডাকিয়া বেড়াইতে লাগিল। মৃত্যু ও জীবনের সীমারেখা এই পরম মুহূর্তে প্রলয় তরঙ্গে লেপিয়া মুছিয়া গিয়াছে। পৃথিবীতে এই ক্ষণ প্রতিদিন আসিয়া থাকে। দিনের অবসানে সন্ধ্যা, তারপর রাত্রি। পলে পলে রাত্রির বক্ষস্পন্দন বাড়ে। তারপর অনেক অনেক অনেকক্ষণ পরে মধ্য আকাশ হইতে একটি নক্ষত্র বিদ্যুৎ গতিতে খসিয়া পড়ে। ঝনঝন করিয়া মৃত্যুপুরীর সিংহদ্বার খুলিয়া যায়। পৃথিবীর মানুষের শিয়রে ওপারের লোক দলে দলে আসিয়া বসে, ভালোবাসে, আদর করে। স্বপ্নের মধ্য দিয়া কত কথা কহিয়া যায়। আজ স্বপ্ন লোকের মধ্যে নয়, জাগ্রত দুই চক্ষু দিয়া মৃত্যুলোক ও বাসিনীকে সে দেখিতে পাইয়াছে। দুটি হাত নিবিড় করিয়া ধরিয়া তাহাকে ফিরাইয়া আনিবে। দিগন্ত ব্যাপ্ত মেঘবরণ চুলের উপর ডগডগে লাল কয়েকটি রক্তবিন্দু প্রলয়ান্ধকারের মধ্যে আলেয়ার মতো বেণুধরকে দূর হইতে দূরে ছুটাইয়া লইয়া চলিল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org